শুনছেন গল্পের ক্যারাভ্যান ইউটিউব চ্যানেল। আমরা পড়ছি আগাথা ক্রিস্টির লেখা উপন্যাস দ্য মুভিং ফিঙ্গার। আজ শুনুন এই উপন্যাসের দ্বিতীয় পর্ব। মিসেস ডেন ক্যালথ্রপ। বাড়ি ফিরে আসতেই জোয়ানা বলল, মিসেস ডেন ক্যালথ্রপ এতক্ষণ বকবক করে গেলেন। মহিলাকে আমার পাগল বলেই মনে হয় জানিস। কেন, কি বলে গেলেন তিনি? আমি জানতে চাইলাম। বলতে চাইলেন মিসেস সিমিংটন স্বার্থপর আর বকাটে ধরনের মহিলা ছিলেন, কিন্তু হঠাৎ ভয় পাওয়ার মতো মোটেও ছিলেন না। তার ধারণা এখানে এমন কেউ একজন রয়েছে যে ভয়ঙ্কর রকমের অসুখী। সেই এসব চিঠির মাধ্যমে মনের বিষ ছড়িয়ে চলেছে, আর সেই বিষেই ঘায়েল হয়েছেন মিসেস সিমিংটন। জোয়ানা আমাকে জিজ্ঞাসা করল, তোর কি মনে হয় জেরি, সত্যি কোনো অসুখী ঈর্ষাকাতর লোক এসব চিঠি লিখছে? আমি ওসব নিয়ে মাথা ঘামাতে চাই না জো। আমার শুধু দুঃখ হয় যারা ওই শয়তানের শিকার হচ্ছে তাদের জন্য। পরদিন সকালে প্রাতরাশ শেষ করার পরপরই এলেন এমি গ্রিফিথ। মেগান ড্রয়িং রুমে চলে গিয়েছিল। রেডক্রস থেকে মেন রোডে একটা স্টল তৈরি হয়েছে, সেই খবর জানিয়ে এমি গ্রিফিথ বললেন কিছু তরিতরকারি তুলে রাখতে। ওয়েন গ্রিফিথ ফেরার পথে নিয়ে যাবেন। জোয়ানা বলল, সবজি ব্যাপারটা আমি একেবারেই কিছু বুঝি না। ঠিক আছে, যা পারি কিছু একটা তুলে রাখবো। এমি চলে যাবার সঙ্গে সঙ্গেই টেলিফোন বেজে উঠল। এগিয়ে গিয়ে রিসিভার তুলে নিলাম। হ্যালো, বলুন। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠ ভেসে এলো, এটা কি লিটল ফার্জ? হ্যাঁ, বলুন কাকে চাই? ও, মিস প্যাট্রিজের সঙ্গে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই, কি নাম বলবো? দয়া করে বলুন অ্যাগনেস ওডেল কথা বলতে চায়। বেশ, ধরুন, ডেকে দিচ্ছি। রিসিভার রেখে সিঁড়ির কাছে গিয়ে প্যাট্রিজকে ডেকে টেলিফোনের কথা বললাম। আগ্নেস ওডেল এ সময় আবার কি চায়? বলতে বলতে প্যাট্রিজ এসে রিসিভার তুলে নিল। আমি ডাইনিং রুমে চলে এলাম। মেগান টেবিলে বসে মাংস খাচ্ছিল। আমি একটা চেয়ারে বসে পাইপে তামাক ভরতে শুরু করলাম। একটু পরেই জোয়ানা ঢুকল ঘরে। কি জঘন্য সব সেকেলের রীতিনীতি! এখানে মানুষের দাম এত কম ছিল ভাবাই যায় না। কেন রে, কি হলো? আমি জানতে চাইলাম। আগে নাকি বাড়িতে চিচাকরদের টেলিফোনে কথা বলা বা ছুটির দিনে কোনো বন্ধুকে চা খেতে বলার নিয়ম ছিল না। চিন্তা কর একবার, ওরা কি মানুষ নয়? ব্যাপারটা খুলে না বললে বুঝি কি করে? বিরক্তির সঙ্গে বললাম। ওহো, প্যাট্রিজ ক্ষমা চাইছিল। অ্যাগনেস বলে কে একজন তাকে টেলিফোন করেছে বলে। আগে এসব নাকি এ বাড়িতে চলতো না। অ্যাগনেস মেয়েটি আগে এ বাড়িতেই নাকি কাজ করত। বয়স 16-17 হবে, একেবারেই বাচ্চা। নিজের আত্মীয় স্বজন কেউ নেই বলে দরকার হলে প্যাট্রিজের কাছেই আসত। আজ বিকেলে সে আসতে চেয়েছে, সে কথাই টেলিফোনে জানিয়েছিল। তাকে আসার কথা বলবে কিনা সে কথা জানতে চাইছিল প্যাট্রিজ। তা তুই কি বলেছিস? আমি বললাম, সে কাউকে চা খেতে আসতে বলবে, এতে আমাদের আপত্তি করার কি আছে? মানুষ মানুষের সঙ্গে কি অমানবিক ব্যবহার করত চিন্তা করে দেখ একবার জেরি। ওসব নিয়ে ভেবে লাভ নেই, বললাম আমি। মেগানের খাওয়া শেষ হয়ে গিয়েছিল। সে এগিয়ে এসে বলল, আমি আজই বাড়ি চলে যাব ভাবছি। সে কি, কেন? আপনাদের এখানে আমি খুব ভালোই ছিলাম। আপনারা সত্যি খুব ভালো, কিন্তু আমাকে এখন ফিরে যেতে হবে। ওটাই যে আমার বাড়ি। তা বলে আজই চলে যাবে? মেগানকে আমরা দুজনেই অনেক বোঝালাম তার মত বদল করার জন্য,
কিন্তু ও একেবারে গোঁ ধরে রইল। অগত্যা জোয়ানা কিছুক্ষণের মধ্যেই ওকে গাড়ি করে নিয়ে রওনা হয়ে গেল। জোয়ানা যখন ফিরে এলো, আমি তখন বাগানের ঘাসে দাঁড়িয়েছিলাম। আমার কাছে এসে প্রশ্ন করল, সূর্যঘড়ি হয়ে দাঁড়িয়ে আছিস কেন? মধ্যাহ্নভোজের কিছু আগেই ওয়েন গ্রিফিথ তার গাড়ি নিয়ে এলেন। মালি কিছু সবজি তুলে রেখেছিল, গাড়িতে তুলে দিল। আমি ওয়েন গ্রিফিথকে ভেতরে নিয়ে এসে কিছু পানীয় দিয়ে অভ্যর্থনা করলাম। মধ্যাহ্নভোজের জন্য অনুরোধ করলাম, কিন্তু তিনি রাজি হলেন না। জোয়ানা হেসে বলল, মন বদলে ফেলুন ডক্টর গ্রিফিথ, আমাদের সঙ্গে মধ্যাহ্নভোজে থেকে যান। কিন্তু এমি অপেক্ষা করে থাকবে। কথা বলতে গিয়ে কেমন লাল হয়ে উঠলেন ওয়েন। আমি তাকে ফোন করে জানিয়ে দিচ্ছি বলে জোয়ানা ফোন করতে উঠে গেল। ওয়েন গ্রিফিথ এরপর মধ্যাহ্নভোজে থেকে গেলেন। বেশ জমিয়েই আড্ডা দিলাম আমরা। সাহিত্য, নাটক, রাজনীতি কোনো কিছুই আলোচনা করতে বাকি রাখলাম না। কিন্তু বেনামি চিঠি বা মিসেস সিমিংটনের আত্মহত্যার বিষয় নিয়ে একবারও কথা বললাম না কেউ। আমার মনে হলো আমাদের সঙ্গ, বিশেষ করে জোয়ানার, বেশ উপভোগ করলেন ওয়েন। উৎফুল্ল মনেই বাড়ি ফিরে গেলেন। ওই দিন বিকেলেই এমিলি বার্টনের বাড়িতে আমাদের চা পানের নিমন্ত্রণ ছিল। আমরা পায়ে হেঁটেই একটু আগেই পৌঁছে গেলাম। এমিলি বার্টনের বিশ্বস্ত পরিচারিকা ফ্লোরেন্স দরজা খুলে আমাদের ভেতরে নিয়ে গিয়ে বসালো। মিস বার্টন বাইরে গিয়েছিলেন। কয়েক মিনিট পরেই তিনি দরজা খুলে ঘরে ঢুকলেন। সকালের কেকগুলো ভালো ছিল না, তাই কয়েকটা টাটকা কেক আনতে গিয়েছিলাম বলে নিজের অনুপস্থিতির জন্য ক্ষমা চাইলেন তিনি। আমরা আগেই এসে পড়েছি মিস বার্টন, বলল জোয়ানা। আপনাদের পেয়ে যে কত আনন্দ হচ্ছে, মনের মতো কাউকেই তো এখানে পাওয়া যায় না। কথা বলতে বলতে প্রায় হুটোপুটি করেই তিনি ছোট ছোট টেবিলের ব্যবস্থা করে ফেলেন আমাদের জন্য। কয়েক মিনিট পরে ফ্লোরেন্স কয়েকটা ক্রাউন ডার্বি কাপ আর চায়ের পট নিয়ে হাজির হলো। চীনা চায়ের সঙ্গে স্যান্ডউইচ, রুটি, মাখন আর ছোট আকারের কিছু কেকের আয়োজন ছিল। বেশ জমে গেল। আমাদের কথাবার্তা স্বাভাবিক পথ ধরেই চলছিল। এমিলি বার্টন ডক্টর গ্রিফিথের চিকিৎসার প্রশংসা করলেন। সিমিংটন যে একজন অভিজ্ঞ আইনজ্ঞ তাও বারবার জানালেন। বললেন তার চেষ্টাতেই এমিলি তার কিছু টাকা আয়কর দপ্তরের কাছ থেকে আদায় করে নিতে পেরেছেন। কথা প্রসঙ্গে মিসেস সিমিংটনের কথা উঠে পড়ল। এমিলি বার্টন দুঃখ প্রকাশ করে বললেন, বেচারি মারা যাওয়ায় বাচ্চারা অকালে মাতৃহারা হলো। কি যে হয়ে গেল! আচমকা নিশ্চয়ই মাথার গোলমাল হয়ে গিয়েছিল, নইলে বাচ্চাদের কথা নিশ্চয়ই তার একবার অন্তত মনে পড়ত। ওই বেনামি চিঠি তাকে প্রচন্ড আঘাত দিয়েছিল নিশ্চয়ই, বলল জোয়ানা। কিন্তু ওসব বিষয় নিয়ে আমার আলোচনা করতে ভালো লাগে না, ভারী নোংরা বিষয়। এসব অগ্রাহ্য করাই উচিত বলে আমার মনে হয়। আমিও স্বীকার করলাম। প্রসঙ্গ পরিবর্তন করে এমি গ্রিফিথের কথা তুললাম। এমিলি তার প্রশংসায় পঞ্চমুখ হলেন। বললেন, উনি খুবই বাস্তব ঘেঁষা আধুনিক মনের মানুষ, ভাইয়ের জন্য যথেষ্ট স্বার্থ ত্যাগ করেছেন। জোয়ানা আমার দিকে তাকিয়ে নিঃশব্দে হাসছিলেন। আমি প্রসঙ্গ বদল করে মিস্টার পাইয়ের কথায় এলাম। এমিলি বার্টন এবারে অতটা উচ্ছ্বসিত হতে পারলেন না। বললেন, এমনিতে বেশ সদাশয় মানুষ, পয়সা আছে, তবে অহংকারও নেই। মাঝে মাঝে তার কাছে অনেক অচেনা লোক আসে। বাইরে অনেক ঘুরে বেরিয়েছেন তিনি, তাই অনেকের সঙ্গে আলাপ পরিচয় আছে। জোয়ানা বলল, ভ্রমণ মানুষের মনকে অনেক উদার করে। অচেনা মানুষের সঙ্গেও আলাপ পরিচয়ের সুযোগ পাওয়া যায়। বেড়াতে যাওয়ার কথা কাগজে পড়ি, কিন্তু যেতে ভরসা হয় না। মালপত্র সামলানো, বিদেশের বন্দরে মুদ্রা বিনিময়,
বাবা, এসব ভাবলেই আমার গায়ে জ্বর আসে। এরপর এক সময় মিসেস ড্রেন ক্যালট্রুপের কথা উঠল। ভদ্রমহিলাকে ঠিক জানেন তো, বুঝতে পারি না, মাঝে মাঝে এমন সব কথা বললেন এমিলি। কি সব কথা জানতে চাইলাম আমি। আশা করা যায় না এমন সব কথা। তাছাড়া এমনভাবে তাকান যে বড় অস্বস্তি হয়। ভাইকার স্ত্রী হিসেবে অনেক বিষয়ে তার মানুষকে পরামর্শ দেওয়া উচিত, কিন্তু উনি কারো কোনো ব্যাপারই মাথা গলাতে চান না। লোকে কেমন যেন ভয় পায় ওকে। আশ্চর্য ব্যাপার, জোয়ানা বলে উঠল। অথচ উনি খুব ভালো বংশের মেয়ে, খুবই প্রাচীন বংশ। ভদ্রমহিলার স্বামী খুবই বিদ্বান আর অনুগত। এরপরে এমিলি আচমকা এখানকার স্কুলের শিক্ষিকার প্রসঙ্গে চলে এলেন। খুবই অপ্রিয় ধরনের এক তরুণী এই শিক্ষিকা, অদ্ভুত রকমের লাল। সে লক্ষ্য করলাম লাল কথাটার ওপরে বেশ জোর দিলেন এমিলি বার্টন। ফিরে আসার পথে জোয়ানা মন্তব্য করল, মহিলা কিন্তু খুবই ভালো, বল। রাতে নৈশভোজের সময় জোয়ানা প্যাট্রিজকে বলল, তোমাদের চায়ের আসর কেমন হলো? ধন্যবাদ মিস, কিন্তু অ্যাগনেস আসেনি। সে কি, এলো না কেন? কি জানি কি হলো, ও নিজেই জানিয়েছিল কিছু কথা আছে, তাই আসতে চেয়েছিল, কিন্তু এলো না, কিছু জানালো না। এই মেয়েগুলো যেন কেমন। হয়তো শরীর খারাপ হয়েছিল, ফোন করে খবর তো নিতে পারতে, জোয়ানা বলল। ওহ মিস, তা আমি করিনি, বেশ রাগত স্বরে বলে প্যাট্রিজ রান্নাঘরে চলে গেল। আসলে কি ব্যাপার হয়েছে আমি বলতে পারি, আমি বললাম জোয়ানাকে। ছেলে বন্ধুর সঙ্গে মিটমাট হয়ে গেছে অ্যাগনেসের, তাই সে আসতে দেয়নি। তাই হয়তো হবে, হেসে বলল জোয়ানা। একটু থেমে হঠাৎ বলে উঠল, আজ ঠিক 1 সপ্তাহ হলো মিসেস সিমিংটন আত্মহত্যা করেছেন। পুলিশ এতদিনে নিশ্চয়ই কোনো সূত্র পেয়ে থাকবে। অন্যমনস্কভাবে জোয়ানার কথায় সায় দিলাম। আমার মনে কেমন একটা অস্বস্তি বোধ করছিলাম, কেমন একটা সন্দেহের অনুভূতি যেন। ঠিক বুঝতে পারছিলাম না অবচেতনে মনে কি হচ্ছে। কি ব্যাপার রে জেরি, চুপ করে আছিস কেন? আমার অন্যমনস্কতা জোয়ানা ঠিক লক্ষ্য করল। সপ্তাহ হয়ে গেল মিসেস সিমিংটন আত্মহত্যা করেছেন। ওই দিন বিকেলে তিনি বাড়িতে একাই ছিলেন। বাড়ির কাজের লোকেরা সেদিন তাদের সাপ্তাহিক ছুটিতে ছিল। আমি আচমকা বলে উঠলাম, আচ্ছা জো, পরিচারিকারা সপ্তাহে একদিন ছুটি পায়, তাই না? হ্যাঁ, এটাই নিয়ম। সহসা আমি এগিয়ে গিয়ে ঘন্টা বাজালাম। শব্দ শুনে প্যাট্রিজ এসে দাঁড়ালো। একটা কথা জিজ্ঞেস করবো তোমাকে প্যাট্রিজ, অ্যাগনেস উড কি এখনো কাজ করে? হ্যাঁ স্যার, সিমিংটনদের বাড়িতে কাজ করে। আমার চিন্তাধারা কোন দিকে বইছিল আমি ঠিক বুঝতে পারছিলাম না। নিজের অজ্ঞাতে ঘড়ির দিকে চোখ গেল, দেখতে পেলাম রাত 10টা বাজে। এখন তাকে মনে হয় বাড়িতে পাওয়া যাবে। 10টার মধ্যে তো ফিরে আসা উচিত। আমি একবার টেলিফোন করে দেখি। আমি হল ঘরে এলাম। জোয়ানা ও প্যাট্রিজ আমাকে অনুসরণ করল। টেলিফোন করার কথা ভাবছিস কেন জেরি? জোয়ানা অবাক হয়ে জানতে চাইল। ততক্ষণে আমি রিসিভার তুলে নিয়েছি। বললাম, মেয়েটার আজ ছুটির দিন, ঠিকমতো বাড়ি ফিরল কিনা নিশ্চিত হতে চাইছি। টেলিফোনে ও প্রান্ত থেকে সাড়া দিল এলসি হল্যান্ড। পরিচয় জানিয়ে বললাম, আপনাদের বিরক্ত করছি বলে দুঃখিত। আপনাদের কাজের লোক অ্যাগনেস ফিরেছে? নার্সারি গভর্নেসকে অনুরোধ করলাম মেয়েটার খোঁজ নেবার জন্য। মিনিট 2 পরে ও প্রান্ত থেকে মিস্টার সিমিংটনের গলা শোনা গেল।
হ্যালো বার্টন, কি ব্যাপার? আপনার পরিচারিকা অ্যাগনেস ফিরেছে কিনা জানতে চাইছিলাম। মিস হল্যান্ড এইমাত্র খবর নিয়ে এলো ও এখনো ফেরেনি। কোনো দুর্ঘটনা বা ওরকম কিছু ভাবছেন নাকি? না না, কোনো দুর্ঘটনা নয়, তবে হলে অবাক হব না। সকালে ঘুম ভাঙল 7টায়। রাতে ভালো ঘুম হয়নি, নানান চিন্তা মাথায় ঘুরপাক খেয়েছে। বেনামি চিঠিগুলো কে লিখেছে তা জানার একটা সূত্র যেন মনে পড়েও পড়ছিল না। সিঁড়ি দিয়ে নিচে নামছি, হল ঘরে টেলিফোন বেজে উঠল। তাড়াতাড়ি এসে রিসিভার তুললাম। হ্যালো। ও, তুমি উঠেছ? মেগানের কণ্ঠস্বর ভেসে এলো, কেমন ভয় মাখানো। কি সাংঘাতিক, শিগগিরই এসো। আসছি, এখনই আসছি। সাংঘাতিক কিছু একটা ঘটেছে বুঝতে অসুবিধা হলো না, কিন্তু কি ঘটতে পারে? জোয়ানাকে ডেকে বললাম আমি সিমিংটনদের ওখানে যাচ্ছি, মেগান ফোন করেছিল। জোয়ানা বলল, কি হয়েছে ভাবছিস? মনে তো হয় পরিচারিকা অ্যাগনেসকে নিয়ে কিছু একটা হয়েছে। আধ ঘন্টার মধ্যে দাড়ি কামিয়ে স্নান সেরে পোশাক করে গাড়ি বের করে সিমিংটনদের বাড়ির দিকে রওনা হলাম। মেগান আমার জন্যই হয়তো অধীর হয়ে পথের দিকে তাকিয়েছিল। গাড়ি থেকে নামতেই দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। ওহ জেরি, তুমি এসেছ? শান্ত হও মেগান, আমি এসে গেছি। কি হয়েছে আমাকে খুলে বলো। মেগান কেমন ফ্যাকাশে হয়ে গেছে, থরথর করে কাঁপছে। আমি ওকে খুঁজে পেয়েছি। অ্যাগনেসকে? সিঁড়ির নিচে একটা দেয়াল আলমারি আছে, ওখানে। তার মধ্যে মাছ ধরার ছিপ, গল্ফের ক্যাপ আর টুকিটাকি জিনিস থাকে। অ্যাগনেস কোথায় ছিল আমি জানতে চাইলাম। ওই আলমারির মধ্যে দলা পাকিয়েছিল, ভয়ঙ্কর ঠান্ডা, মরে কাঠ হয়ে গিয়েছিল। তুমি আলমারিতে কি দেখতে গিয়েছিলে? কিছু না, তুমি কাল রাতে টেলিফোন করেছিলে। আমরা সবাই ভাবছিলাম অ্যাগনেস কোথায় গেল। রাতে ওর জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। রাতে একদম ঘুম হয়নি আমার, খুব সকালে উঠে পড়েছিলাম। তখন আমাদের রাঁধুনি রোজ কেবল উঠেছিল। রাতে অ্যাগনেস ফিরে আসেনি বলে রোজ খুব রেগে গিয়েছিল। আমি রান্নাঘরে বসে একটু দুধ আর রুটি খেয়েছিলাম। রোজ তখন এসে বলে অ্যাগনেসের বাইরে যাওয়ার জামা জুতো সবকিছুই ওর ঘরে রয়েছে। আমার কেমন মনে হলো ও বাড়ির ভেতরে কোথাও আছে, নিশ্চয়ই বাইরে যায়নি। তখন সব জায়গায় খুঁজতে শুরু করি, আর ওই আলমারিটা খুলতেই ওর ভেতরে ওকে দেখতে পেলাম। পুলিশে কেউ খবর দিয়েছে? হ্যাঁ, আমার সৎ বাবা ফোন করেছিলেন, তারা এসেও গেছে। ওদের দেখে আমার কেমন মনে হলো, তখনই তোমাকে ফোন করলাম। তুমি কিছু মনে করনি তো? না না, মনে করব কেন? তুমি ওকে খুঁজে পাওয়ার পর তোমাকে কেউ ব্র্যান্ডি বা কফি দেয়নি? মেগান আমার দিকে তাকিয়ে মাথা ঝাঁকালো। ওইটুকু মেয়ে অমন একটা মৃতদেহ আবিষ্কার করার পর তার স্নায়ুর অবস্থা কেমন হতে পারে সিমিংটন পরিবারের কেউ একবার তা ভেবেও দেখেনি। পুলিশে খবর দিয়েই তারা কর্তব্য শেষ করেছে। মনে মনে সিমিংটনদের মুন্ডুপাত না করে পারলাম না। মেগানকে নিয়ে তখনই রান্নাঘরে গেলাম। মোটা সোটা গোলগাল চেহারা রোজ আগুনের পাশে বসে চা পান করছিল। আমাকে দেখেই সে কথা বলতে শুরু করলো। রোজ খুবই ঘাবড়ে গিয়েছিল। রোজ, মেগান ওই মৃতদেহটা খুঁজে পেয়েছে। ওর মনে দারুণ চোট লেগেছে। কড়া করে 1 কাপ চা দাও তোকে। পটেই চা ছিল। রোজ কাপে ঢেলে মেগানকে দিল। কয়েক ফোঁটা ব্র্যান্ডিও চায়ের কাপে ঢেলে দিল। এরপর মেগানকে রোজের হেফাজতে রেখে আমি বাড়ির মধ্যে ঢুকলাম। মিস হল্যান্ডের সঙ্গে মুখোমুখি দেখা হয়ে গেল প্রথমেই। ওহ মিস্টার বার্টন, কি ভয়ানক ব্যাপার! কে এরকম কাণ্ড করল? অ্যাগনেস তাহলে খুন হলো, বললাম আমি।
কেউ ওর মাথার পেছনে আঘাত করেছিল। ওফ, কি ভয়ঙ্কর! তারপর দলা পাকিয়ে আলমারিতে ঢুকিয়ে রেখেছিল। বেচারা অ্যাগনেসও তো কারোর কোনো ক্ষতি করেনি। এমন বিভৎসভাবে ওকে কে মারল? হল্যান্ড তেমন ঘাবড়ায়নি, স্নায়ুর বেশ জোর আছে। মিস্টার বাটন, আমি বাচ্চাদের কাছে যাচ্ছি। মিস্টার সিমিংটন বলেছেন ওদের আড়ালে রাখবার জন্য, ওদের মনে যাতে কোনো আঘাত না লাগে। মেগান শুনেছি মৃতদেহটা আবিষ্কার করেছে, ওরও দেখাশোনা করা দরকার। রোজের কাছে বসিয়ে রেখে এসেছি ওকে, একটু দেখবেন। ও হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, ওর কথা একদম ভুলে গিয়েছিলাম। বেচারা মেয়েটার নিশ্চয়ই দারুণ মনে লেগেছে, আমি এখনই গিয়ে দেখছি। আমাকে ধন্যবাদ জানিয়ে হল্যান্ড দ্রুত উপরে চলে গেল। ঠিক তখনই হল ঘরে ঢুকলেন সুপারিনটেন্ডেন্ট ন্যাস, তার পেছনে সিমিংটন। আমাকে দেখে ন্যাস খুশি হলেন, বললেন, এক্ষুনি আপনাকে টেলিফোন করতে যাচ্ছিলাম। আমি কেন এসেছি সে কথা উনি জানতে চাইলেন না। সিমিংটনকে ন্যাস বললেন, সামনের ঘরটা একটু ব্যবহার করতে চায় মিস্টার সিমিংটন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, বললেন সিমিংটন। তাকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। আপনি কিছু এখনো মুখে দেননি মিস্টার সিমিংটন। খালি পেটে খুনের মতো বৃষ্টি ব্যাপারের মুখোমুখি হওয়া ঠিক নয়। আপনি মিস হল্যান্ড আর মেগান সামান্য কিছু কফি মাংস খেয়ে নিন। ন্যাস একজন পারিবারিক চিকিৎসকের মতোই কথাগুলো বললেন। ধন্যবাদ সুপারিনটেন্ডেন্ট, আপনার কথাই মেনে নিচ্ছি। সামান্য হাসবার চেষ্টা করলেন সিমিংটন। ন্যাস আমাকে নিয়ে ছোট ঘরটায় ঢুকে দরজা বন্ধ করে দিলেন। বাড়ির সামনের দিকে একটা মাত্র জানলা এই ঘরে। কিভাবে আপনি খবরটা পেলেন মিস্টার বার্টন? খুব তাড়াতাড়ি এসে গেছেন, ন্যাস বললেন। আমি তাকে মেগানের টেলিফোনের কথা বললাম। শুনলাম গতকাল রাত্রে আপনি এখানে ফোন করেছিলেন, মেয়েটার ফেরার কথা জানতে চেয়েছিলেন। আমি ন্যাসকে জানালাম অ্যাগনেস ফোন করেও প্যাট্রিজের কাছে যায়নি। বুঝতে পেরেছি, চিন্তিতভাবে বললেন ন্যাস। সরাসরি খুন করা হয়েছে মেয়েটিকে। মনে হয় এমন কিছু ও জেনেছিল যা প্যাট্রিজকে জানাতে চেয়েছিল। কিছু কি জানিয়েছিল? আপনি কি মনে করেন? না, মনে হয় না। তাহলে প্যাট্রিজ জানাতো। আপনি ওকে প্রশ্ন করে দেখতে পারেন। হ্যাঁ, তাই করব। আগে এখানের কাজ সেরে নি। সব জানতে পেরেছেন? মোটামুটি। ওদের আজ ছুটির দিন ছিল। দুই বোন নিয়ে এ বাড়িতে কাজ করত। ওদের একসঙ্গে ছুটির ব্যবস্থা মিসেস সিমিংটনই করেছিলেন। তারপর রাঁধুনি রোজ আসে মিস ফোর্ড থেকে, ছুটির দিনে 2.5 ঘন্টার মধ্যে বেরিয়ে পড়ে। অ্যাগনেসকে মধ্যাহ্নভোজনের বাসনপত্র গুছিয়ে রাখতে হতো। গতকালও রাঁধুনি 2:25 বেরিয়ে যায়। সিমিংটন অফিসে বেরিয়ে যান 10 মিনিট পরে। 2:45 নাগাদ হল্যান্ড বাচ্চাদের নিয়ে বেরিয়ে যান। 5 মিনিট পরেই মেগান হান্টার সাইকেল নিয়ে বেরিয়ে যায়। একমাত্র অ্যাগনেসেরই বাড়িতে থাকার কথা। সে সাধারণত 3টে থেকে 3:30-র মধ্যেই বেরিয়ে যায়। তাহলে বাড়ি কি খালি ছিল? ওসব নিয়ে এখানে তেমন কেউ ভাবে না। 3টে বাজার 10 মিনিট আগে পর্যন্ত অ্যাগনেস বাড়িতে একাই ছিল। তার বাইরে বেরোবার কোনো তোড়জোড় ছিল না। অ্যাপ্রন আর মাথায় টুপি অবস্থাতেই ওকে আবিষ্কার করি। কিছু আন্দাজ করতে পেরেছেন ঠিক কখন সে মারা যায়? সরকারি ডাক্তারের বক্তব্য হলো 2 থেকে 4:30-র মধ্যে। কিভাবে মারা যায় আমি জানতে চাই। প্রথমে অজ্ঞান করে ফেলা হয়, মাথার পেছনে ভারী কিছু দিয়ে আঘাত করে, পরে ছুঁচলো কোনো জিনিস দিয়ে মাথার নিচে গেঁথে দেওয়া হয়, ফলে সঙ্গে সঙ্গে মৃত্যু। এ তো রীতিমতো ঠান্ডা মাথায় খুন। আমারও তাই মনে হয়। কিন্তু এমন নৃশংসভাবে খুন করার উদ্দেশ্য কি? সঠিক কারণ জানার উপায় নেই, তবে আন্দাজ করতে পারি। কিছু একটা জানতে পেরেছিল বলে মনে করেন? হ্যাঁ, আমারও সেরকমই কিছু একটা মনে হয়। এখানে কাউকে কিছু আভাস দিয়েছিল?
দেখুন, সকলকেই জিজ্ঞাসাবাদ করেছি, কাউকেই কিছু জানায়নি। রাঁধুনি জানিয়েছে মিসেস সিমিংটনের মৃত্যুর পর থেকে ও কেমন ভেঙে পড়েছিল। সে নাকি বারবারই বলতো কি করবে বুঝতে পারছে না। একটু থেমে বিষণ্ণ হাসলেন ন্যাস। তারপরে বললেন, মেয়েটি যদি আমাদের কাছে আসতো তাহলে হয়তো আজ তাকে এমনভাবে মরতে হতো না। সব সময় এরকমই ঘটে, মানুষ পুলিশকে এড়িয়েই চলতে চায়। তবে ব্যাপারটা আন্দাজ করতে পারছি মিস্টার বার্টন। সেদিন বিকেলে মিসেস সিমিংটন আত্মহত্যা করেন। সেদিন দুজন পরিচারিকারই ছুটিতে যাওয়ার কথা ছিল। দুজনেরই সাপ্তাহিক ছুটির দিন ছিল, কিন্তু অ্যাগনেস বাড়ি ফিরে এসেছিল। কথাটা আপনি জেনেছেন? হ্যাঁ, ফ্রেড রেল্যান্ড নামে অ্যাগনেসের একজন ছেলে বন্ধু ছিল। সে মাছের দোকানে কাজ করে। বুধবারে দোকান বন্ধের পর সে অ্যাগনেসের সঙ্গে দেখা করত, পরে দুজনে একসঙ্গে বেড়াতে যেত। ওই বুধবারে দুজনের মধ্যে ঝগড়া হয়। রেল্যান্ড একটা বেনামি চিঠি পেয়েছিল, তাতে জানানো হয়েছিল অ্যাগনেস অন্য কারোর সঙ্গে মেলামেশা করছে। এই নিয়ে দুজনের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। তাই অ্যাগনেস রেগে বাড়ি ফিরে চলে আসে। ও বলেছিল ফ্রেড এসে ক্ষমা না চাইলে ও তার কাছে যাবে না। তারপর এবারই রান্নাঘরটা বাড়ির পেছনের দিকে। বাড়িতে ঢুকতে হয় সামনের গেট দিয়ে। রান্নাঘরের পাশ দিয়ে পেছনে একটা দরজা আছে ঢোকার। আচ্ছা, এবারে অন্য একটা বিষয় লক্ষ্য করুন। ওই দিন বিকেলে মিসেস সিমিংটনের কাছে যে চিঠিখানা এসেছিল তার খামের উপর একটা ব্যবহার করা ডাক টিকিট লাগানো ছিল। ডাকঘরের রিলের বদলে ওই রকমই দেখতে একটা কালির ছাপ আর কি। চিঠিটা যে ডাকে আসেনি এটাই তার প্রমাণ। চিঠিটা কেউ হাতে করে বাক্সে ফেলে দিয়ে গিয়েছিল বলেই আমার বিশ্বাস। হ্যাঁ, তাই তো প্রমাণ হয়। আপনার যুক্তি আমি স্বীকার করছি, বললাম আমি। এরপর ওই বেনামি চিঠির লেখক যেভাবেই হোক ব্যাপারটা জেনে গিয়েছিল, কিন্তু কিভাবে জানাটা সম্ভব হয়েছিল বলে আপনি মনে করেন সুপারিনটেন্ডেন্ট? যেমন ধরুন টেলিফোনের কথাটা। আপনি যখন ফোন করেন তখন কে শুনে থাকতে পারে বলে মনে করেন? আমি একটু চিন্তা করলাম, পরে বললাম, টেলিফোন তো আমি প্রথম ধরি, তারপর সিঁড়ির কাছে গিয়ে পাট্রিজকে ডাকি। নিশ্চয়ই মেয়েটির নাম করে ডেকেছিলেন? হ্যাঁ, নাম ধরেই তো ডেকেছিলাম। আপনার কথা কেউ শুনেছিল? হ্যাঁ, আমার বোন আর মিস গ্রিফিথ শুনে থাকতে পারে। মিস গ্রিফিথ? উনি ওখানে তখন ছিলেন? আমি তখন সব খুলে বললাম। রেড ক্রসের স্টলের কথা, সবজি তুলে রাখার কথা, জোয়ানার সঙ্গে তার আলোচনার বিষয়, সব কিছু। এরপর কি উনি গ্রামের দিকে যাচ্ছিলেন? বলছিলেন তো মিস্টার পাইয়ের কাছে যাবেন। তাহলে এটা পরিষ্কার এই দুটি পথেই কথাটা গ্রামে ছড়িয়ে পড়েছিল। এখানে গ্রামের এভাবেই সব কথা জানাজানি হয়ে যায়, কিন্তু কথাটা আমি বিশ্বাস করতে পারছিলাম না। সামান্য একটা অর্থহীন টেলিফোনের কথা, এটার মধ্যে প্রচার করবার কি থাকতে পারে যে মিস গ্রিফিথ বা মিস্টার পাই তা প্রচার করতে পারেন? আমার অবিশ্বাসের কথা আমি জানালাম ন্যাসকে। তিনি মৃদু হেসে বললেন, শুনতে আশ্চর্য লাগলেও এটা সত্যি মিস্টার বার্টন যে এখানে যে কোনো কিছুই খবর হয়ে উঠতে পারে। তারপর ওদিকের কথাটাও একবার ভেবে দেখুন। মিস হল্যান্ড, মিস অ্যাগনেস কি বলেছিল তারাও শুনে থাকতে পারে। তাছাড়া অ্যাগনেস ওই দিন বিকেলে বাড়ি ফিরে গিয়েছিল, এই কথাটা তার কাছ থেকেও প্রচার হওয়া সম্ভব। যাই হোক, এটা আসার কথা। গণ্ডিটা এখন বেশ ছোট হয়ে এসেছে। এরপর একটু ধৈর্য ধরে ঝাড়াই বাছাই করে আমরা ঠিক অপরাধীকে খুঁজে বের করতে পারব। কাদের বাদ দেবার কথা ভাবছেন আপনি? জানতে চাইলাম আমি। ধরুন স্কুলের শিক্ষিকারা আর বিকেলে যেসব মহিলা কেরানি কাজে ব্যস্ত ছিলেন তাদের মধ্যে কেউ হতে পারে, তা আমি মনে করছি না। আর একটা ব্যাপার মিস্টার বার্টন,
সময় নিয়ে দুটো সূত্র আমাদের সামনে রয়েছে যা পরীক্ষা করে দেখা দরকার। গতকাল বিকেলে আর 1 সপ্তাহ আগে মিসেস সিবিংটনের মৃত্যুর দিন। গতকালের সময়টা ধরুন 3:15, যখন রেল্যান্ডের সঙ্গে ঝগড়া হওয়ার পর অ্যাগনেস বাড়ি ফিরে আসে। আর 1 সপ্তাহ আগে চিঠিটা যখন আসে তখন তার সময় ছিল 4টের মধ্যে। গতকালের ব্যাপারটা নিয়ে কি ভাবছেন আপনি? বললাম আমি। কি ভাবছি? ন্যাস একটু চুপ থাকলেন, পরে বললেন, আমার মনে হয় কোনো মহিলা সদর দরজার ঘণ্টা বাজায়। বেশ স্বাভাবিক ভঙ্গি ছিল মহিলার। সে মিস হল্যান্ড বা মিস মেগানের খোঁজ করে। সে হাতে পার্সেল জাতীয় কিছু নিয়ে আসতে পারে। সেই সময়ই কোনো এক অসতর্ক মুহূর্তে আগন্তুক ভারী কিছু দিয়ে অ্যাগনেসের মাথার পেছনে আঘাত করে। তারপর তাকে ঘাড়ের পেছনে ছুরি দিয়ে আঘাত করে দলামোচা করে দেওয়াল আলমারির মধ্যে ঢুকিয়ে রাখে। কিন্তু কোনো স্ত্রী লোকের পক্ষে এই কাজটা বেশ শক্ত বলে মনে হয় নাকি? ন্যাস তাকালেন আমার দিকে, ধীরে ধীরে মাথা নাড়লেন। দেখুন মিস্টার বাটন, এসব বেনামি চিঠির পেছনে যে স্ত্রীলোকটি থাকতে পারে সে মানসিকভাবে সুস্থ নাও হতে পারে। আর মানসিক ভারসাম্য যাদের থাকে না তাদের দেহের শক্তি অন্যরকম হওয়াই তো সম্ভব। তাছাড়া অ্যাগনেসও তেমন একটা বড়সড় চেহারার তো আর ছিল না। অ্যাগনেসের দেহটা আলমারিতে ঢুকিয়ে রাখার উদ্দেশ্যটা কিন্তু ঠিক বুঝতে পারা যাচ্ছে না, বললাম আমি। কাজটা পাকা বুদ্ধির লোকের বলতে হবে। দেহটা আবিষ্কারে দেরি হলে মৃত্যুর সময়ও সঠিক নির্ণয় করা সম্ভব হবে না। ধরুন মিস হল্যান্ড যদি বাড়ি ফেরার পর মৃতদেহের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যেতেন কিংবা পড়ে আছে দেখতে পেতেন, তাহলে ডাক্তার পরীক্ষা করে বলতে পারতেন 10 মিনিটের মধ্যে অ্যাগনেসের মৃত্যু হয়েছে কিনা। অ্যাগনেসের মনে এই মহিলা সম্পর্কে কোনো সন্দেহ জেগেছিল বলে মনে করেন? চিন্তিতভাবে জানতে চাইলাম আমি। অ্যাগনেসের মনে নির্দিষ্টভাবে কোনো সন্দেহ জাগিয়েছিলেন বলে তো মনে হয় না, তবে অস্পষ্টভাবে কোনো জিজ্ঞাসা জেগে থাকতেও পারে। খানিকটা কৌতূহল হয়তো ছিল। ও ভাবতেই পারেনি যে মহিলার মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছে সে তাকে খুন করতে পারে। আপনি কি তাহলে এরকমই সন্দেহ করছেন? বললাম আমি। একটা ব্যাপার আমার বুঝতে ভুল হয়ে গিয়েছিল। এসব বেরাবি চিঠির লেখিকার মনে ভয়ের সঞ্চার হয়েছিল, বললেন ন্যাস। হ্যাঁ, আমারও তাই সন্দেহ। ভয় থেকেই খুনটা করতে বাধ্য হয়েছিল সে। বিকৃত মানসিকতার মানুষের মনের ভয় বড় ভয়াবহ। তবে এটা নিশ্চয়ই বুঝতে পারছেন এসব ঘটনার পেছনে রয়েছে এমন একজন লোক সমাজে যে গণ্যমান্য বলে স্বীকৃত, বেশ সম্মানের অধিকারী। তার বিরুদ্ধেই লড়াইতে আমাদের নামতে হবে। কয়েক মিনিট চুপ করে থাকলেন সুপারিনটেন্ডেন্ট ন্যাস। মুখ দেখে মনে হলো মনের তলায় কিছু হাতড়ে চলেছে। একবার রোজের সঙ্গে কথা বলা দরকার। আপনি সঙ্গে থাকলে খুশি হব। আমি অবাক হলাম, বললাম, আসবো বলছেন? অবশ্য বলতে বাধা নেই, এরকম একটা ইচ্ছে আমার মনেও ছিল। দ্বিধা কাটিয়ে উঠতে পারিনি। ন্যাস কিভাবে নেবেন সে কথাই ভাবছিলাম। একটু ইতস্তত করেই বললাম, বইতে দেখা যায় গোয়েন্দারা যাকে সাহায্যের জন্য ডাকেন সাধারণত তারাই অপরাধী প্রমাণিত হয়। আপনার আহ্বানের পেছনেও কি? উচ্চস্বরে হেসে উঠলেন ন্যাস। পরে বললেন, আপনার কথা শুনে না হেসে পারছি না মিস্টার বাটন। বেনামি চিঠির লেখক হিসেবে আপনাকে ভাবা চলে না। আপনার কাছ থেকে যথেষ্ট সাহায্য পেয়েছি বলেই আপনাকে আসতে বলছি। যাক, শুনে খুশি হলাম। আপনি তা কিভাবে আশা করছেন জানতে পারি কি? আপনি এখানে সম্পূর্ণ নবাগত বলেই এখানকার লোকজন সম্পর্কে ভালো মনে ধারণা করতে পারবেন। সকলের সঙ্গে সামাজিকভাবে মেলামেশারও ভালো সুযোগ আপনার রয়েছে, যা থেকে অনেক কিছু জেনে নেবার সম্ভাবনা আপনার আছে। অর্থাৎ আপনি বলতে চাইছেন
সমাজের উঁচু মহলের সম্ভাব্য খুনিকে সন্ধান করবার জন্য আমাকে একজন গুপ্তচরের ভূমিকা নিতে হবে। বৃহত্তর স্বার্থের কথা ভেবেই আপনি নিশ্চয়ই আপত্তি করবেন না মিস্টার বাটন। একদম না। এখানকার নিরীহ মহিলাদের যে লোক মৃত্যুর মুখে ঠেলে দিতে চাইছে আর হতভাগ্য পরিচারিকাদের পরিকল্পিতভাবে খুন করছে, সে ভয়ঙ্কর চরিত্রের কোনো অপরাধীকে শাস্তি দেবার কাজে সাহায্যের জন্য যে কোনো কাজ করতেই আমি রাজি আছি। একজন দায়িত্বশীল সামাজিক মানুষের মতোই বলেছেন আপনি, স্যার। আপনাকে কেবল এটুকু মনে করিয়ে দিতে চাই, আমরা এমন একজন সাংঘাতিক চরিত্রের স্ত্রীলোকের সন্ধানে নেমেছি যে সাপের মতোই ভয়ঙ্কর এবং বিপজ্জনক। আমি মাথা নেড়ে সায় জানালাম। মনে মনে আতঙ্কিত না হয়েও পারলাম না। বললাম, তবে নতুন কোনো ঘটনা ঘটবার আগেই আমাদের কাজ শেষ করতে হবে। যা করার তাড়াতাড়ি করতে হবে আমাদের। ঠিক বলেছেন। তবে এটা জানবেন, আমরা পুলিশেরা বিভিন্ন দিক থেকে কাজ করেই চলেছি। রান্নাঘরের দিকে যেতে যেতে ন্যাস জানালেন, ইতিমধ্যে রোজ পুলিশকে দুবারে দুরকম কথা বলেছে। আরও একবার জেরা করার সময় সে যদি নতুন কোনো কথা বলে, তাহলে তা থেকে আসল সত্য প্রকাশ হয়ে পড়তে পারে। এই আশাতেই রোজের সঙ্গে কথা বলতে চাইছেন তিনি। কথাটা অযৌক্তিক বলেও মনে হলো না আমার। রান্নাঘরে এসে দেখলাম রোজ প্রাতরাশের বাসনকোসন পরিষ্কার করছে। আমাদের দেখে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকালো। তোমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করতে এলাম রোজ, আশা করি ঠিকঠাক জবাব দেবে। খানিকটা কড়া স্বরেই বললেন ন্যাস। আমি তো বলেছি স্যার, অ্যাগনেস খুবই ভয় পেয়েছিল বলে মনেই হয়েছে আমার। কিছু একটা নিয়ে খুব ভাবছিল। কেন, ও ভয় পেয়েছিল এ নিয়ে কিছু ও তোমাকে বলেনি? জানতে চাইলেন ন্যাস। না তো। আমি জানতে চাইলে একবারে ভয়ে কেঁপে উঠল। এ কথা বললে যে প্রাণে বাঁচবে না। ন্যাস মাথা নাড়লেন চিন্তিত ভাবে। গতকাল বিকেলে তুমি কি করছিলে নিশ্চয়ই মনে করে বলতে পারবে? হ্যাঁ স্যার, এখান থেকে বেরিয়ে 2:30টার বাস ধরে বাড়ি ফিরে গেছি। বিকেলটা আত্মীয় স্বজনের সঙ্গে কাটিয়েছি। তারপর 8:40 বাস ধরে নেদার মিডফোর্ড থেকে ফিরে আসি। তবে স্যার, এক মুহূর্তের জন্য মনে না স্বস্তি ছিল না। খুবই খারাপ লাগছিল। ভালো করে খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারিনি। রোজকে আর কিছু জিজ্ঞাসা করার ছিল না। রান্নাঘর থেকে বেরিয়ে আমরা এলসি হাওল্যান্ডের কাছে গেলাম। সে তখন বাচ্চাদের পড়ানোর কাজে ব্যস্ত ছিল। আমাদের দেখতে পেয়ে ওদের লেখার কাজ দিয়ে উঠে এলো। বাচ্চাদের পড়াশোনায় বিঘ্ন যাতে না হয় সেজন্য আলাদা একটা ঘরে বসালো আমাদের। তাকে ধন্যবাদ জানিয়ে ন্যাস বললেন, মিস হল্যান্ড, একটা কথা শুধু আমাকে বলুন। মিসেস সিমিংটনের মৃত্যুর পর থেকে অ্যাগনেস কেন খুব মুষড়ে পড়েছিল, এ সম্পর্কে সে কিছু জানায়নি? না স্যার, সে কিছুই জানায়নি। ও এমনিতেই খুবই সরল প্রকৃতির মেয়ে ছিল, কথাও খুবই কমই বলতো। রোজের মতো ছিল না বলছেন? বললেন ন্যাস। হ্যাঁ, রোজ বড় বেশি বকে। গতকাল ঠিক কি ঘটেছিল যদি একবার দয়া করে বলেন। যতটা মনে আছে বলছি শুনুন। গতকাল মধ্যাহ্নভোজ অন্যান্য দিনের চেয়ে একটু আগেই হয়েছে। তখন 1টা বাজেছে। এরপর মিস্টার সিমিংটন অফিসে ফিরে যান। অ্যাগনেস টেবিল গুছিয়ে রাখছিল। সেই সময় বাচ্চারা বাগানে খেলা করছিল। একটু পরে ওদের নিয়ে আমি বেড়াতে বেরোই। ওদের কোথায় নিয়ে যান? মাঠের মধ্যে দিয়ে ওই পুকুরে। ওরা ওখানে মাছ ধরতে চাইছিল। ছিপ নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম বলে ওগুলো নিয়ে যাবার জন্য আবার বাড়ি ফিরে আসতে হয়েছিল। তখন কটা বাজে? কটা বেজেছে মনে হয় 3টে বাজতে খুব বেশি বাকি ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, 20 মিনিট বাকি ছিল। মেগান তার সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল।
আপনি ছিপের জন্য কখন বাড়ি ফিরে আসেন তাই জানতে চাইছিলাম। আপনি বাড়ি ফিরে এসে মেগান আর অ্যাগনেসকে দেখেছিলেন? মেগান ছিল না, অ্যাগনেসও তখন বাড়ি চলে গিয়েছিল। তারপর আবার মাছ ধরতে চলে যান? হ্যাঁ, নদীর পাড় দিয়ে গিয়েছিলাম আমরা, তবে কিছুই ধরতে পারিনি, শূন্য হাতেই ফিরে এসেছিলাম আমরা। বুধবারে আপনি চায়ের আসরে থাকেন? হ্যাঁ, মিস্টার সিমিংটন ফিরে যাবার পর আমি তাকে চা তৈরি করে দিয়েছিলাম। পরে বাচ্চাদের নিয়ে আমি পড়ার ঘরে যাই, মেগানও আমার সঙ্গেই ছিল। আপনারা কটায় বাড়ি ফিরে এসেছিলেন? 5টা বাজতে 10 মিনিট বাকি ছিল। মিস্টার সিমিংটন ফিরে এসেছিলেন 5টার সময়। তিনি সকলের সঙ্গে বসে পড়ার ঘরেই চা পান করেন। বাচ্চারা তাতে খুবই খুশি হয়েছিল। চা পর্বের পর বাচ্চাদের নিয়ে খানিকক্ষণ খেলাধুলো করি। বেচারি মেয়েটার কথা ভাবলে বড় কষ্ট হয়। সারাটা সময় ও দেয়াল আলমারিতেই পড়েছিল, ওই আলমারির কাছে। সাধারণত কেউ যায় না, ওদিকে তো কেউ যায়ই না। দরকারি কোনো জিনিস তো ওটার মধ্যে থাকে না, কচ্ছিৎ কখনো যাওয়া পড়তো ওদিকে। তা বাড়ি ফিরে আসার পরে অস্বাভাবিক কিছু চোখে পড়েছিল আপনার? ও না স্যার, কিছুই তো তেমন দেখতে পাইনি। আচ্ছা, আগের সপ্তাহে, যে সপ্তাহে মিসেস সিমিংটন? হ্যাঁ। ওহ, সেসব কথা মনে পড়লে এখনো শরীর অবশ হয়ে আসতে চায়। সত্যিই ভয়ঙ্কর। সেদিন আপনারা সবাই বিকেলে বাইরে ছিলেন? হ্যাঁ, এ সময়টায় ছেলে মেয়েদের নিয়ে আমি সাধারণত বাইরেই থাকি। মনে আছে, সেদিন আমরা অনেক দূর জলার দিকে গিয়েছিলাম। আমরা ফিরে আসার সময় দেখতে পাই রাস্তার অন্য ধার দিয়ে মিস্টার সিমিংটন অফিস থেকে ফিরে আসছেন। ফিরে এসে চায়ের জল বসায়। আপনি মিসেস সিমিংটনের কাছে যাননি? না, যাইনি। ডাক্তার গ্রিফিথ তাকে কিছু ওষুধ দিয়েছিলেন, সেটা খাওয়ার পরেই তার ঝিমুনি দেখা দিত, তাই ওই সময়টা তিনি বিছানাতেই থাকতেন। বিকেলের ডাকে আসা চিঠি তার কাছে কেউ নিয়ে যেত না? বিকেলের ডাক সাধারণত আমি ফেরার পথে বাক্স থেকে বের করে টেবিলের উপর রেখে দিতাম। অনেক সময় মিসেস সিমিংটন নিজেই বাক্স থেকে চিঠি বের করে নিতেন। সেদিন বিকালে বিছানা থেকে না ওঠায় অস্বাভাবিক কিছু মনে হয়নি আপনার? কিছুই না, এরকম তো কিছু কল্পনাও করা যায় না। আমি রান্নাঘরে কেটলিতে জল ফুটছে দেখার পর চোখে পড়ল মিস্টার সিমিংটন হলঘরে কোট খুলছেন। শুনতে পেলাম তিনি মোনা মোনা বলে ডাকলেন। সাড়া না পেয়ে তিনি দোতলায় উঠে মিসেস সিমিংটনের শোয়ার ঘরে যান। তারপরে তিনি অস্বাভাবিক কণ্ঠে আমাকে ডাকতে থাকেন। আমি হন্তদন্ত হয়ে ছুটে যাই। তিনি বললেন, বাচ্চাদের যেন আমি সরিয়ে রাখি, এ ঘরে না আসতে দিই। তারপরেই তো তিনি ডাক্তার গ্রিফিথকে টেলিফোন করেন। এরপর চায়ের কথা আর আমাদের কারোরই মনে ছিল না। সেই সাংঘাতিক ঘটনা বাড়ির সমস্ত প্রাণচাঞ্চল্য যেন স্তব্ধ করে ফেলেছিল। উফ, সেই ভয়ঙ্কর দুপুরে খাওয়ার সময়ও মিসেস সিমিংটন এত হাসি খুশি ছিলেন। ন্যাশ এরপর প্রশ্নের মোড় ঘুরিয়ে দিলেন। বললেন, মিসেস সিমিংটন যে চিঠিটা পেয়েছিলেন সে সম্পর্কে আপনার ধারণা কিরকম মিস হল্যান্ড? চকিতে মুখ তুলে তাকালেন হল্যান্ড। দৃঢ় স্বরে বললেন, অত্যন্ত জঘন্য। আমি ওসব একদম বিশ্বাস করি না। মিসেস সিমিংটন কখনো এরকম নীতিহীন কাজ করতে পারেন না। এই জন্যই তিনি প্রচন্ড মানসিক আঘাত পেয়েছিলেন। ন্যাশ নিঃশব্দে মাথা ঝাঁকালেন। পরে বললেন, একটা কথা মিস হল্যান্ড, আপনি কি এরকম চিঠি কখনো পেয়েছেন? যেন চমকে উঠলেন এলসি। তার মুখ লাল হয়ে উঠল। না না, এরকম চিঠি আমি কখনো পাইনি। আপনি একটু ভেবে বলুন মিস হল্যান্ড, বললেন ন্যাশ। অবশ্য এটা ঠিক, এরকম চিঠি পাওয়া খুবই মর্মান্তিক। লোকে তাই এরকম চিঠি পাওয়ার কথা সচরাচর চেপেই যেতে চায়। এসব চিঠিতে যা থাকে আমরা জানি সেসব মিথ্যে কথা ছাড়া আর কিছুই নয়। তাই বলছি,
আপনার বিব্রত হওয়ার কিছু নেই, ব্যাপারটা জানা আমাদের জন্য খুবই দরকার। কিন্তু সুপারিনটেন্ডেন্ট, আমি সত্যি পাইনি, বিশ্বাস করুন। এলসি হল্যান্ডের মুখভাব কাঁদো কাঁদো হয়ে গেল। তিনি যে মিথ্যে কথা বলছেন না তা বিশ্বাসযোগ্য বলেই মনে হলো। হল্যান্ডকে বিদায় জানানো হলো। তিনি বাচ্চাদের কাছে চলে গেলেন। সুপারিনটেন্ডেন্ট কিছুক্ষণ জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইলেন। কয়েক মিনিট পর ঘুরে দাঁড়িয়ে বললেন, আমার মনে হয় তিনি সত্যি কথাই বলছেন, কোনো চিঠি পাননি। আমারও তাই মনে হয়, বললাম আমি। কিন্তু যা আশ্চর্য তা হলো তিনি কেন কোনো চিঠি পেলেন না? অথচ মহিলা সুন্দরী, একটু বেশি রকম সুন্দরী বলা চলে, আমি সায় দিলাম। হ্যাঁ, সুন্দরী এবং তরুণী। বেনামী চিঠির লেখকদের চোখ এমন একজনকে এড়িয়ে গেল কেন? প্রশ্নটা ভেবে দেখবার মতো, কি বলেন? আমি মাথা নেড়ে সায় দিলাম। গ্রেভস বলছিলেন যারা চিঠি পায়নি তাদের কথাও তাকে জানাতে। আরও একজন এরকম আছেন, মিস এমিলি বার্টনও কোনো চিঠি পাননি। এই কথাটা আমার বিশ্বাস হয় না, বললেন ন্যাস। আমার ধারণা তিনি অবশ্যই চিঠি পেয়েছিলেন, একটা নয় বেশ কয়েকটা চিঠি পেয়েছেন। আপনার এরকম ধারণার কারণ কি? তার আগের পার্লার মেড ফ্লোরেন্স অ্যালফোর্ডই আমাকে একটা কথা বলেছে, ওই লেখকের ওপর খুবই রেগে আছে ফ্লোরেন্স। তাহলে এমিলি একেবারেই অস্বীকার করে গেল কেন কথাটা, বিশেষ করে পুলিশ যখন তদন্তে নেমেছে? মিস্টার বার্টন বরাবরই একটু অন্য ধরনের মহিলা, নোংরা অরুচিকর জিনিস এড়িয়ে চলতেই অভ্যস্ত তিনি। তাই ওরকম জঘন্য ভাষার চিঠির কথা বলতে স্বভাবতই সংকোচ বোধ করছেন তিনি। ওর চিঠিতে কি লেখা ছিল তা কি জানতে পেরেছেন? এসব মারাত্মক কথা যে লিখতে পারে সে বদ্ধ উন্মাদ ছাড়া আর কি। আশ্চর্য হচ্ছি এই লোকটিকে আপনারা খুঁজে বার করতে পারছেন না কেন? এবারে আমরা ঠিক খুঁজে বার করব তাকে, আত্মবিশ্বাসের সঙ্গে বললেন ন্যাস। এখানেই সে থামবে না, আরও চিঠি তাকে লিখতেই হবে। আমি ন্যাসের কথাটা মেনে নিতে পারলাম না। বললাম, যা পরিস্থিতি দাঁড়িয়েছে মনে হয় এই মুহূর্তে সে আর কোনো চিঠি লিখবে না। লিখবে, না লিখে উপায় নেই তার। এ এক ধরনের রোগ, কেউ না কেউ চিঠি ঠিক পেতে থাকবে। বাগানে মেগানের সঙ্গে দেখা হয়ে গেল। আগের মতোই আমাকে দেখে হাসি মুখে উচ্ছ্বসিত হয়ে উঠল। হাই বার্টন। আমি মেগানকে বললাম, আমাদের ওখানে গিয়ে তো কদিন থেকে আসতে পারো। তুমি বললে বলে আমার খুব ভালো লাগছে, কিন্তু এখন এখানেই থাকবো ভাবছি। বাচ্চাগুলোকেও একটু দেখাশোনা করতে পারছি। বাবা, বেশ ভালো কথা। যেভাবে ভালো থাকবে মনে করো তাই করবে। কিন্তু এরকম সাংঘাতিক কিছু ঘটলে তোমাকে ফোন করতে পারবো তো? অবশ্যই। কিন্তু এরকম ভাবছো কেন তুমি? যা সব ঘটছে, কখন যে কি হয়। যাই হোক, ওরকম ভয়াবহ কিছু আর আবিষ্কার করতে চেও না। উফ, বড় ভয়ানক সত্যি। আমার খুবই খারাপ লেগেছিল। মেগানের সঙ্গে কথা শেষ করে ন্যাসকে নিয়ে বাড়ি ফিরে এলাম। জোয়ানাকে সব কথা শোনাতে বসলাম। সেই ফাঁকে ন্যাস গেলেন পার্টিজের সঙ্গে কথা বলতে। কয়েক মিনিট পরেই ফিরে এলেন ন্যাস। জানালেন নতুন কিছু তার কাছ থেকে পাওয়া গেল না। অ্যাগনেসের কথাটা ও কি কাউকে জানিয়েছিল? জানতে চাইল জোয়ানা। হ্যাঁ, বলেছিল, গম্ভীরভাবে বললেন ন্যাস। আপনাদের কাজের লোক মিসেস এমোরিকে কোনো সমস্যায় পড়ে তার পরামর্শ নিতে চায়, এভাবেই সে কথাটা জানিয়েছিল। তাহলে মিসেস এমোরির মুখ থেকে কথাটা বাইরে ছড়িয়ে পড়তে থাকে। আমারও তাই ধারণা মিস বার্টন। একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, বললাম আমি।
আমাকে আর আমার বোনকে নিয়ে ওই বেনামি চিঠি কেন লেখা হলো? আমরা এখানে সম্পূর্ণ নতুন মানুষ, আমাদের উপরে কারোর তো রাগ থাকার কোনো কথা নয়। নবাগত তো কি হয়েছে, বললেন ন্যাস। বেনামি চিঠি লেখকদের বিদ্বেষ যে কোনো সুখী মানবিক মানুষের উপরেই। হ্যাঁ, মিসেস ডেন ক্যালট্রপ এরকমই কথা বলতে চেয়েছিলেন, বলল জোয়ানা। ন্যাস বললেন, মিস বার্টন, আমার একটা সন্দেহ, আপনার চিঠিটা আসলে মিস বার্টনকেই লেখা হয়েছিল। যদি চিঠির খামখানা ভালো করে লক্ষ্য করতেন তাহলে ঠিক বুঝতে পারতেন। মিস বার্টনকে লেখা হয়েছিল? এরকম কেন হতে যাবে? নামের ছোট্ট এ অক্ষরটা কৌশলে ইউ করে দেওয়া হয়েছিল, এটা আমার সন্দেহ। আমি কথাটা শুনে স্তম্ভিত হয়ে গেলাম। আগে এভাবে কখনো ভেবে দেখিনি। ন্যাস চলে যাবার পরে জোয়ানাকে আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, সত্যি তোর মনে হয় চিঠিটা মিস বার্টনকে লেখা হয়েছিল? না না, কখনোই না। সুপারিনটেন্ডেন্ট বললেই তো আর হবে না, তাহলে ওরকম কথা লেখা থাকতো না। পরে জোয়ানা বলল, তুই একবার শহর থেকে ঘুরে আয়, সকলে কি বলা বলি করছে একবার তো শোনা দরকার। পুলিশের ধারণা বেনামি চিঠির লেখক কোনো স্ত্রীলোক। লোকেরাও হয়তো সেরকমই ধারণা করে নিয়ে থাকতে পারে, বললাম আমি। পুরুষ হওয়াও তো বিচিত্র নয়, তবে বিশেষ ধরনের পুরুষদেরই এরকম মানসিকতা থাকে, অবদমিত কামন মাদনা। আমার একজনকে সন্দেহ হয় জানিস। কার কথা বলছিস? মিস পাইককে আমার সন্দেহ হয়। একাকিত্বের বিষণ্ণতায় মোড়া একজন অসুখী মানুষ, মানুষের বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করেন। নিশ্চয় লক্ষ্য করে থাকবি, এখানকার সব সুখী মানুষদের প্রতি তার একটা সাধারণ ঘৃণা বা অবজ্ঞা আছে। কিন্তু বেনামি চিঠি বিশেষজ্ঞ গ্রেভস বলেছেন, কোনো মধ্যবয়স্কা অবিবাহিতা স্ত্রীলোক এসব বেনামি চিঠি লিখছেন। মিস্টার পাইও তো তাই, অবিবাহিত মধ্যবয়স্ক পুরুষ। কিন্তু যতদূর দেখেছি ওকে ঠিক মানাচ্ছে না। বাইরে থেকে এরকমই মনে হয়, পুরো স্বাভাবিক, পয়সাওয়ালা ধনী মানুষ, কিন্তু টাকায় তো মানুষের পরিপূর্ণতার পক্ষে যথেষ্ট নয়। কিন্তু উনি নিজেও তো ওরকম চিঠি পেয়েছেন, প্রতিবাদ জানিয়ে জোয়ানা বলল, এসব কথা আমরা কেউই সঠিক জানি না, তার কাছেই শোনা, তার পক্ষে বানিয়ে বলা অসম্ভব তো কিছু নয়। আমাদের সুবিধে করে দেবার জন্য বলছিস? হ্যাঁ, কোনো রকম বাড়াবাড়ি তো করেননি, বেশ বুদ্ধির সঙ্গেই কাজটা করেছেন বলতে হবে। তাহলে তো বলতে হয় উনি একজন পাকা অভিনেতা। তাছাড়া আর কি, অভিনেতা না হলে এরকম কাজ করে চলা সম্ভব হয় কখনো? জোয়ানার অভিনব আবিষ্কার আমার বিরক্তির সৃষ্টি করল। বললাম, এমন ভাব দেখাচ্ছিস যেন তুই সব জেনে ফেলেছিস। বেনামি চিঠির লেখকদের মানসিকতা বোঝা অত সহজ কাজ নয়, এটা মনে রাখিস। তুই বলতে পারিস, কিন্তু জেরি, আমি ঠিক বুঝতে পারছি। আমার কথাই ধর না, যদি আমি তরুণী আর মোটামুটি সুন্দরী হাসি খুশি সুখী মানুষ না হয়ে জেলে থাকতাম আর সকলকে জীবন উপভোগ করতে দেখতাম, তাহলে আমার মনে এমন এক শয়তানির জন্ম হতো যে সকল সুখী মানুষকে আঘাত করতে চাইতো, কষ্ট দিয়ে আনন্দ উপভোগ করতে চাইতো। একটু থামলো জোয়ানা, আমার দিকে তাকিয়ে পরে বলল, পুলিশ যদি এমনই দৃষ্টিকোণ থেকে ব্যাপারটাকে দেখার চেষ্টা করত, তাহলে মনে হয় রহস্য ভেদ করা তাদের পক্ষে সহজ হতো। ওই লোকটা, তুই যদি তার মানসিকতা অনুভব করার চেষ্টা করিস তাহলে সহজেই বুঝতে পারবি। এরপর এসব লোক কি করতে চাইবে তা অনুভব করাও তোর পক্ষে অসম্ভব হবে না। অত সব ছাইপাশ ভাবার জন্য আমি এখানে এসেছিলাম নাকি? বিরক্ত হয়ে বললাম আমি। ওসব অশ্লীল চিঠি আর খুনের সঙ্গে জড়িয়ে থাকলে কোনোদিনই স্বাস্থ্য উদ্ধার হবে না আমার।
জোয়ানার কথা মতো হাই স্ট্রিটে এসে দেখলাম এখানে ওখানে লোকের জটলা। কি নিয়ে তারা আলোচনা করছে অনুমান করতে কষ্ট হলো না। প্রথমেই চোখ পড়ল গ্রিফিথের উপর। কেমন রুগ্ন আর ক্লান্ত দেখাচ্ছে তাকে। দেখে মনে হচ্ছে খুবই ভেঙে পড়েছেন, বললাম আমি। হতে পারে, বেশ ঝামেলার কিছু কেস নিয়ে পড়েছি, বললেন গ্রিফিথ। বেনামি চিঠির লেখক এর মধ্যে রয়েছে? অস্বীকার করি কি করে? এ ধরনের মানসিক অত্যাচার। লোকটা কে হতে পারে আপনার কোনো ধারণা আছে? না না, একদমই না। তবে ধারণা করতে পারলে বোধহয় বেঁচে যেতাম। কথা বলার ফাঁকি দেখতে পেলাম ডাক্তারের বোন এমি আসছে। তার সঙ্গে কথা বলার উদ্দেশ্যে গ্রিফিথকে বিদায় দিলাম। শুনলাম আপনি বেশ তাড়াতাড়ি এখানে হাজির হয়েছিলেন, প্রায় চিৎকার করে বলতে বলতে এগিয়ে এলো এমি। আসলে গতকাল রাত্রে মেয়েটা আমাদের বাড়িতে চা খেতে আসার কথা ছিল, আসেনি বলে অস্বস্তি বোধ হচ্ছিল, বললাম আমি। মেগান যে আমাকে ফোন করেছিল সে কথাটা ইচ্ছে করেই চেপে গেলাম। এলো না বলে আশ্চর্য বলতে হবে, আপনি সবচেয়ে খারাপটাই ভেবে নিতে পেরেছেন। আর আপনার ভাবনাটাই শেষ পর্যন্ত সত্যি হলো। আমি অর্থহীন ভঙ্গিতে হাসলাম, কোনো জবাব দিলাম না। লিমস্টনে খুনের ঘটনা এই প্রথম ঘটল, তাই উত্তেজনা সকলের মধ্যেই ছড়িয়ে পড়েছে। পুলিশ এসব কি করে সামলায় দেখা যাক। পুলিশ সম্পর্কে আমি আশাবাদী, বললাম আমি। তাদের মধ্যে অনেক দক্ষ লোক রয়েছে। ওয়েলসের কাছে শুনলাম প্রথমে মাথায় মেরে ওকে অজ্ঞান করে ফেলা হয়, পরে মাথার পেছনে ছোড়া বিধিয়ে মারে। মেয়েটার ছেলে বন্ধু এ কাজ করেছে বলে আমার ধারণা। আপনার কি মনে হয়? এরকমই সম্ভব হয়েছে হয়তো। আপনি কি বলেন? আমি প্রশ্ন করলাম। অসম্ভব কেন? ওদের নাকি খুব ঝগড়া হয়েছিল। শুনলাম মেগান হান্টার নাকি প্রথমে মৃতদেহটা দেখতে পেয়েছিল, বেচারে নাকি খুব শক পেয়েছে। সত্যি মেয়েটা মনে বড় চোট পেয়েছে। সেই মুহূর্তে একটা কথা মনে পড়ে গেল আমার। ব্যাপারটা যাচাই করে নিতে চাইলাম এই সুযোগে। একটা কথা মিস গ্রিফিথ, মেগানকে বাড়ি ফিরে যাবার কথা গতকাল আপনি কি বলেছিলেন? তেমন জোর দিয়ে অবশ্য কিছু বলিনি। তাই বলুন, আমিও তাই অনুমান করেছিলাম। এমি গ্রিফিথ আমার চোখের দিকে তাকালেন, পরে সতর্কতার সঙ্গে বললেন, মেয়েটার তো বয়স অল্প, সব ব্যাপারটা ঠিক বুঝতে পারি না, তাই ওকে একটু সতর্ক করেই দিতে চেয়েছিলাম। কখন কি কথা ছড়াবে তা কি কেউ বলতে পারে? কি কথা ছড়াবে? আমি স্পষ্ট বিরক্তি প্রকাশ না করে পারলাম না। লোকে কি বলে সে সম্পর্কে মনে হয় আপনার কোনো ধারণাই নেই। আমার কানে অনেক কথাই আসে, তাই আমি জানি। লোকেরা খারাপটাই বলে, আর যে মেয়েকে কাজ করে তার জীবিকা অর্জন করতে হয় সহজেই সে অন্যের আলোচ্য বিষয় হয়ে ওঠে। আপনি কি বলতে চাইছেন ঠিক ধরতে পারছি না। আমি সত্যি ধাঁধায় পড়ে গিয়েছিলাম। এর মধ্যে আবার জীবিকার প্রশ্ন আসছে কি করে? আমি এলসি হল্যান্ডের কথা বলছি, বুঝতে পারছেন না? বললেন এমি। লোকে যাই বলুক, আমার ধারণা ও সত্যিকারের ভালো মেয়ে। লোকের কথায় কান দিয়ে বাচ্চাগুলোর দায়িত্ব ছেড়ে দিয়ে চাকরিতে জবাব না দিয়ে ও যথার্থই কর্তব্য করেছে। তা লোকে কি বলছে? এমির মুখে হাসি মাত্রা ছাড়িয়ে গেল, খারাপ ইঙ্গিতপূর্ণ বলেই আমার মনে হলো। লোকে বলা বলি করছে ও 2 নম্বর মিসেস সিমিংটন হওয়ার চেষ্টা করছে, যেভাবে সদ্য স্ত্রীহারা মানুষদের সেবা যত্ন করে চলেছে। আমি বেশ ধাক্কা খেলাম, বললাম, এসব কি? মিসেস সিমিংটন মারা গেছে সবে 1 সপ্তাহ হলো। আমিও তাই অসম্ভব বলেই ভাবছি। কাঁধ ঝাঁকিয়ে হাসলেন মিস গ্রিফিথ।
মানুষের মন যে কি বস্তু তা তো জানেন। মেয়েটা সুন্দরী, তার উপর বেশ সুন্দরী, লোকেরা যা চায় তা সবই রয়েছে ওর মধ্যে। তবে যদি সত্যি সত্যি এমন কিছু ঘটনা ঘটে থাকে, মেয়েটার আমি দোষ দিতে পারবো না। সব মেয়ে ঘর আর বর চাইবে, এতে বিচিত্র কি? আমার মুখ দিয়ে কথা সরছিল না। হাঁ করে তাকিয়ে মিস গ্রিফিথের কথা শুনে যেতে লাগলাম। তবে এটা ঠিক, মিস্টার সিমিংটন মেয়েটার মনের কথা কিছুই জানেন না। স্ত্রীর এমন মৃত্যুর পরে তার এখন দিশাহারা অবস্থা। মেয়েটা যেভাবে ভদ্রলোকের দেখাশোনার ভার নিজের হাতে তুলে নিয়েছে, তাতে তার নির্ভরশীল না হয়ে পড়ে উপায় কি? তাহলে বলছেন এলসি হল্যান্ড অবস্থা বুঝেই সুযোগটা নিয়েছে? না, ঠিক সেই কথা বলছি না, ইতস্তত করে বললেন মিস গ্রিফিথ। মেয়েটার জন্য আমার দুঃখ হয়। আসলে লোকের এসব কুৎসিত কথা ভেবেই মেগানকে আমি বলেছিলাম ওর বাড়ি চলে যাওয়া উচিত। মিস্টার সিমিংটন আর ওই মেয়েটা, এরা শুধু দুজনই ওই বাড়িতে একা থাকাটা ভালো দেখায় না। আসল রহস্যটা এতক্ষণে ঝরঝরে হলো আমার কাছে। আমি নির্বিকার দৃষ্টি ফেললাম মুখরা স্ত্রীলোকটির মুখের ওপর। আমাদের এই ছোট্ট শহরের মানুষজন খুব সুবিধার নয় মিস্টার বার্টন, এরা সবকিছুর মধ্যে খুঁজে বেড়ায়। কথা শেষ করে হেসে বিদায় নিলেন মিস গ্রিফিথ। গির্জার কাছে এসে মিস্টার পায়ের সঙ্গে দেখা হলো। তিনি মিস এমিলি বার্টনের সঙ্গে কথা বলছিলেন। সুপ্রভাত মিস্টার বার্টন, উচ্ছ্বসিত কণ্ঠে বললেন মিস্টার পাই। এমন একটা খবর যে আমাদের এই গ্রামের সৃষ্টি হবে কল্পনাও করতে পারিনি। এইসব খবর রবিবারের খবরের কাগজে পেয়ে এসেছি এতকাল। সত্যি বড় শোচনীয়। আপনি এর মধ্যে নিশ্চয়ই উত্তেজনার খোরাকও পেয়েছেন মিস বার্টন। বলুন, ঠিক বলছি কিনা? বেশ উপভোগ করছেন যে আপনার কথা শুনেই বুঝতে পারছি। মেয়েটা আমার কাছে কাজ করতে এসেছিল সরাসরি একটা অনাথ আশ্রম থেকে। সরল গ্রাম্য মেয়ে, তবে চমৎকার কাজের ছিল। পাট্রিজ ওকে খুব পছন্দ করত, বললেন মিস বার্টন। গতকাল বিকেলে পার্টিজের কাছে চা খেতে আসবে বলেও জানিয়েছিল। আমি বললাম। পরক্ষণে মিস্টার পায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, সম্ভবত কথাটা মিস গ্রিফিথ আপনাকে জানিয়ে থাকবে। মিস্টার পায়ের মনে যাতে সন্দেহ না হয় সেই উদ্দেশ্যেই আমি প্রসঙ্গক্রমে কথাটা উত্থাপন করলাম। হ্যাঁ, বলেছিলেন, বললেন মিস্টার পাই। তার কথাই অবশ্য শ্লেষ ছিল। বলেছিলেন আজকাল কাজের লোকরাও বাড়িতে ফোন করে কথা বলে। কথাটা আমারও আশ্চর্য লাগছে। আমার বাড়িতে কাজ করা অ্যাগনেস এই কাজ কেন করল? প্যাট্রিস নিশ্চয়ই অবাক হয়েছিল। আপনার সেকেলে মনোভাব এখনো পাল্টায়নি মিস বার্টন, বললেন মিস্টার পাই। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই সমাজে পরিবর্তনগুলো হয়। আজকাল বাড়ির কাজের লোকেরা একটু বেশি স্বাধীনতা পেয়ে থাকে, এ নিয়ে বকাঝকা করা চলে না। আলোচনার মোড় ঘোরাবার উদ্দেশ্যে আমি বললাম, খুনের কথাটা খুব তাড়াতাড়ি দেখছি ছড়িয়ে পড়েছে। কেবল কি তাই, সঙ্গে গুজবও রয়েছে, বললেন মিস্টার পাই। প্রথমে ছিল বেনামি চিঠি, তার সঙ্গে যোগ হয়েছে খুন। মানুষ এরপর চনমনে না হয়ে পারে? এই দুটো ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে, লোকেরা নিশ্চয়ই এরকম কিছু ভাবে না, বললেন এমিলি বার্টন। আপনি একেবারে খাপে খাপে মিলিয়ে দিয়েছেন, দারুণ, বলে উঠলেন মিস্টার পাই। নিশ্চয়ই মেয়েটা কিছু জানতো, তাই তাকে খুন করা হয়েছে। আপনার বুদ্ধির তারিফ করতে হয়। সারাক্ষণ এসব শুনে চলেছি, আর ভালো লাগছে না, বলে মিস এমিলি তাড়াতাড়ি আমাদের ছেড়ে হাঁটতে শুরু করলেন। আমি মিস্টার পাইয়ের দিকে তাকিয়ে জানতে চাইলাম, এ সমস্ত ঘটনা মানে বেনামি চিঠি, খুন, এসব দেখে শুনে আপনার কি মনে হচ্ছে? মাথা নিচু করে 1 মিনিট কি ভাবলেন মিস্টার পাই। পরে গম্ভীরভাবে বললেন, দেখুন, পুলিশ যা সাধারণত করে থাকে, হাতের ছাপ, হাতের লেখা, এসব বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করে দেখা, আমার ধারণা এভাবে বেশি দূর তারা এগোতে পারবে না। চরিত্র অনুধাবন করার পদ্ধতি অনুসরণ করাই এক্ষেত্রে সঠিক পথ।
মানুষের কাজ, তাদের ভাবভঙ্গি, ভাবনা চিন্তার ধারা, এসব থেকেই প্রকৃত রহস্যের সন্ধান পাওয়া সম্ভব বলে আমি মনে করি। এইভাবে সম্ভব বলছেন? এ না হলে পুলিশ কোনোদিনই তার সন্ধান পাবে না। আপনি কার কথা বলতে চাইছেন? ওসব কথা জিজ্ঞেস করবেন না মিস্টার বার্টন। আমি দুর্নাম রটনার অপবাদ নিতে পারি না। কথাটা বলে তাড়াতাড়ি সরে পড়লেন মিস্টার পাই। আরও কিছুক্ষণ এপাশ ওপাশ ঘোরাঘুরি করে আমি বাড়ির পথ ধরলাম। গতকালকের খুন সম্পর্কে অনেককেই মন্তব্য করতে শোনা গেল, কোনো জঘন্য ভবঘুরের কাজ হবে। লিটল ফার্জে পৌঁছে দেখলাম ড্রয়িং রুমে জানলার ধারে বসে জোয়ানা একটা ছবি দেখছে। কি দেখছিস অমন মনোযোগ দিয়ে? কোনো নতুন বন্ধুর ছবি মনে হচ্ছে। ওর পাশে বসতে বসতে বললাম, কাছাকাছি পৌঁছেছিস। হেসে ছবিটা আমার দিকে বাড়িয়ে দিল। দেখ তো, চিনতে পারিস কিনা। ছবিটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম, কিন্তু কিছু বোধগম্য হলো না। এটা কি? মনে হয় প্লিহা বা ওই জাতীয় কিছু ছবি। ডাক্তার গ্রিফিথের মনে হয়েছে এটা দেখলে আমি খুশি হব, তাই দিয়ে গেছেন। আমি আগ্রহের সঙ্গে ফটোটার দিকে তাকালাম, কিন্তু মোটি ভালো লাগলো না। জোয়ানাকে সে কথা বললাম, জিনিসটা খুব খারাপ দেখতে। আমার সঙ্গেও গ্রিফিথের দেখা হয়েছিল হাই স্ট্রিটে। তোর কিরকম মনে হলো রে ওকে? ওকে কেমন ক্লান্ত লাগছিল, মনে হলো কোনো বিষয় নিয়ে খুবই চিন্তিত হয়ে আছে। তোর কথায় মনে হয় ওর মন জুড়ে বসেছে, তাই এমন বিদঘুটে একটা স্প্লিহার ছবি তোকে দিয়ে গেছে। তোর বাজে বকিস না তো, বলে বিরক্তির সঙ্গে উঠে দাঁড়ালো জোয়ানা। তারপর ঘর ছেড়ে ভেতরের ঘরে চলে গেল। স্প্লিহার ফটোটা রোদের তাতে পাকিয়ে যাচ্ছিল, আমি সেটা তুলে নিলাম। জোয়ানা বা আমার জিনিসটা পছন্দ না হলেও গ্রিফিথের কাজে লাগতে পারে। ওটাকে এভাবে নষ্ট হতে দেওয়া ঠিক হবে না। বাইরের সেলফ থেকে একটা মোটা বই টেনে বার করলাম। ওর মধ্যে রাখলে পাকিয়ে যাওয়া ছবিটা ঠিক করা যাবে। কিন্তু বইটা হাতে নিতেই অদ্ভুতভাবে সেটা খুলে গেল। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম বইয়ের মাঝখান থেকে বেশ কিছু পৃষ্ঠা নিখুঁতভাবে কেটে নেওয়া হয়েছে। হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম বইটার দিকে। পরে গোড়ার পৃষ্ঠাটা খুলে দেখে নিলাম বইটার ছাপা হওয়ার তারিখ লেখা হয়েছে 1840 খ্রিস্টাব্দ। চকিতে মাথায় খেলে গেল একটা কথা, এই বইয়ের কাটা পৃষ্ঠাগুলো থেকে অক্ষর কেটে বেনামি চিঠিগুলো লেখা হয়েছিল। কিন্তু কে এমন কাজ করতে পারে? কার পক্ষে এটা সম্ভব? মিস এমিলি বার্টনের কথায় প্রথমেই মনে পড়ল, পাট্রিজ হওয়াও অসম্ভব নয়। বাইরের কোনো লোকও হতে পারে, হয়তো সে এমিলির জন্য অপেক্ষা করে কিছু সময় এ ঘরে এসেছিল। কোনো অতিথি যদি হয়ে থাকেন, তবে কে সে? তাহলে কি মিস্টার পাই, এমি গ্রিফিথ, না মিসেস ডেন কালথ্রপ? শেষ হল আগাথা ক্রিস্টির লেখা উপন্যাস দ্য মুভিং ফিঙ্গারের দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরছি। ততদিন আপনি শুনুন গল্পে